পরিস্থিতি বাংলাদেশে জুলাই বিপ্লবের যে চেতনা আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন সেটি ইতিমধ্যেই নিহত। সেই চেতনা একটি নিহত চেতনায় পরিণত হয়েছে। আপনারা দেখছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নানা বিষয় আমাদের সামনে আসছে, কিন্তু এই যে জুলাই সনদ একটি হলো, একটি হানা ভোট বা সবকিছু মিলিয়ে বিষয়টা কোনো আলোচনাতেই নাই। এবং নির্বাচনের যে মনোনয়ন পত্র যারা জমা দিচ্ছেন বিভিন্ন দলের, তাদের ব্যাপারে যেসব অভিযোগ, সেই আপনার ধরেন যে নতুন বোতলে সেই পুরাতন মদ। ওয়ালাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। এই চেতনা একটি নিহত চেতনায় পরিণত হয়েছে। আপনারা দেখছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নানা বিষয় আমাদের সামনে আসছে, কিন্তু এই যে জুলাই সনদ একটি হলো, একটি হানা ভোট বা সবকিছু মিলিয়ে বিষয়টা কোনো আলোচনাতেই নাই। এবং নির্বাচনের যে মনোনয়ন পত্র যারা জমা দিচ্ছেন বিভিন্ন দলের, তাদের ব্যাপারে যেসব অভিযোগ, সেই আপনার ধরেন যে নতুন বোতলে সেই পুরাতন মদ, সেই পুরাতন জিনিসপত্র ফিরে আসছে। সেই প্রশাসনের লোকদের এই সেই একই রকম নির্দেশনা মতো এর মনোনয়ন পত্র বৈধ, একটা বাতিল, একটা ঠিক আছে। মানে কিছু জায়গায় তারা অনেক কিছু দেখছেন, কিছু জায়গায় তারা অনেক কিছু দেখছেন না। কিছু জায়গায় আইন কার্যকর হচ্ছে, কিছু জায়গায় আইন কার্যকর হচ্ছে না। জুলাই বিপ্লবীদের নিরাপত্তাহীনতা, সুরভি জেল খাটে 11 দিন। জুলাই বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের নিরাপত্তার জায়গাটি আমরা দেখছি উদ্দেশ্যমূলক ভাবে তাদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। আমাদের অথর্ব সরকার 16 মাস পরে এসে বলছে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য অধ্যাদেশ জারি করতে হবে। তো মুরব্বীরা এতদিন পরে বুঝতে পারছে বিষয়টা। তো সব মিলিয়ে যে অবস্থা, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক সরোয়ার ভাই, এবং আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। তো মিনার ভাই, যে বিষয়টা আমি শুরু করছিলাম সেটা দিয়ে আপনার কাছ থেকে শুরু করি, যে এই যে ধরেন জুলাই বিপ্লবের চেতনা, মানে আমি তো দেখে এটা নিহত আসলে। মানে জুলাই বিপ্লবটাকে যদি আমি একটা মানব শরীর কল্পনা করি, একটা একটা আত্মার মতো কল্পনা করি, তাহলে সেইটা কিন্তু এখন আর নাই। এবং আপনি যদি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আপনি যদি দেখেন যে এই জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত তিনজন স্টুডেন্ট লিডার, তারা কিন্তু সরকারেও ছিল, সরকারের থেকেও কিন্তু তারা জুলাই বিপ্লবকে আপহোল্ড করে নাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করে নাই, কোনো কিছুতেই তারা যায় নাই। ক্ষমতা থেকে বের হয়ে এসে বলতেছে যে একটা লাশ পড়লে আরেকটা লাশ ফেলাই দেবো। উগ্রবাদকে উগ্রবাদ দিয়ে মোকাবেলা করা যায়? তো মানে কিভাবে দেখেন এই যে জুলাই বিপ্লবটা এইভাবে যে নিহত হয়ে গেল, আপনি কি মনে করেন, নাকি নিহত হয় নাই? আপনার ভিন্ন মত থাকতে পারে, আপনি কি মনে করেন? হ্যাঁ কনক ভাই, আমি এটাকে পুরা নিহত বলতে চাচ্ছি না। এই মুহূর্তে তারা আহত হয়েছে, এটা বলাই মনে হয় নিরাপদ হবে, কারণ আমরা তাহলে একটা হতাশা ক্রিয়েট হয়ে যাবে। সেটা হোক, সেটা আমরা চাই না। ভাই, আহত একটা মাত্রা দিতে হবে, গুরুতর আহত, মানে জীবন মৃত্যু হ্যাঁ, নিহত দিলে তো ধরেন তখন আর আসার কিছু নাই, এখনো আসার আলো আমি দেখছি বিভিন্ন ভাবে। এখন মনে করেন হ্যাঁ, প্রশাসনে বা যেগুলি আছে একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, এটা সবসময় কিন্তু কভার করে রাখে। এই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এটাকে আসলে খুব যে একটা সহজ হবে, এটা আমাদের একেবারে গোড়ার শেকড়ে এরা প্রতীত আছে। আচ্ছা, আপনি যে খুব হঠাৎ করে এখান থেকে রিমুভ করে ফেলবেন সেটাও সম্ভব না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা রয়েছে। আমরা বোধহয় এইভাবে চিন্তা করলে বিষয়টা সহজ হবে, কারণ এই চেতনা তো এমন না যে আপনি যে দেখেন, হয়তো আমাদের এই আলোচনায় আসবে পরবর্তী সময়, আমাদের শহীদ হাদি বলেন, এগুলি কিন্তু কিশোরে, এটা যদি নিহত হতো বা আহত হয়ে যেত বেশি, তাহলে এত রেসপন্স হতো না। কিন্তু এটা দেখা যাচ্ছে এটা সদা জাগ্রত থাকবে, এটা কিন্তু আমাদেরকে একটা মিন করছে। এটা হলো আশার কথা। কারণ যে হাদিকে ধরেন খুব বেশি মানুষ চিনত না, বেশি মানুষ আমি বলবো ওই অর্থে হয়তো 10 to 15% মানুষের কাছে, সেই হাদি কিন্তু পৌঁছে গেছে এখন প্রায় 100% মানুষের কাছে। কাজে এটাই জুলাই বিপ্লব জাগ্রত আছে বলে এটা সম্ভব হয়েছে। কাজে এই অর্থে আমি বলছি যে না, এটা এখনো আছে, কিন্তু আমাদের যে এটা সিস্টেমটা এরকম, যখন উপদেষ্টার কথা বলছেন, এনারা যখন সরকারে ছিল এক ধরনের বিহেভ করেছে, কিন্তু আসার পর এখন ফ্রিলি কথা বলছে। দ্যাট মিনস ওখানে কিছু একটা সিস্টেম আছে, ওখানে গেলে হয়তো কথা বলতে পারবে না। এখন এটাকে আমরা কিভাবে, আমার কাছে মনে হয় যদি আমরা এখনো সম্ভব, এখন এটাকে আমরা কিভাবে মানে কি আরেকটু গতিশীল করব, সেটাই আমরা এইগুলি চিন্তা ভাবনা করতে পারি। কারণ হতাশ সরকার, আপনি হয়তো হতাশার কথা বলতে চাচ্ছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জুলাই বিপ্লব আমার দৃষ্টিতে নিহত। আপনি দেখেন যে জাতীয় পার্টি অলরেডি মনোনয়ন পত্র সাবমিট করছে। জাতীয় পার্টির এরশাদ, মঞ্জু, তারপরে চিটাগাংয়ের ওই নেতা কি নাম যেন, আনিসুল ইসলাম মাহমুদ, তাদের নেতৃত্বাধীন মিলায় তারা একটা গণতান্ত্রিক জোট বানাইছে একটা।
তো ওরা সাবমিট করছে, এটা নিয়ে কোনো সারা শব্দ নাই। তার মানে এটা নিয়ে ধরেন আন্ডার দ্য টেবিল কোন একটা ডিল হয়েছে, সেটা এনসিপির সাথে হোক, বিএনপির সাথে হোক, অন্যদের সাথে হোক। তো জাতীয় পার্টি হচ্ছে ধরেন হাসিনার অন্যতম সহযোগী, হাসিনার ফ্যাসিবাদকে টিকায় রাখে অন্যতম সহযোগী। তো আপনি কি করলেন এটা? তারপরে ধরেন আমি যদি আপনাকে একটা নিউজ দেখাই, এই যে ওসমান হাদি, শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করছে, যার ব্যাপারে ধরেন পুলিশ ইতিমধ্যে রিপোর্টে দিছে, সেই রিপোর্টের মানে আমি খুব অবাক হয়ে গেলাম। ধরেন এটা হচ্ছে বাংলা নিউজ 24 নিউজ, আজকে নিউজ, হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পি আওয়ামী লীগ আমলে ছিলেন বেপরোয়া, পেটাতেন যাকে তাকে। এই হচ্ছে বাপ্পি। এবং সংবাদের ভিতরে যদি আমরা যাই, জুলাই বিপ্লবীয় ভারতীয় আধিপত্যবাদী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে চিহ্নিত করেছে মামলা তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। তো বাপ্পি ও তার নির্দেশে হাদিকে গুলি করা ফয়সাল মাসুদ 17 জন নামে মামলা চার্জশিট করা হয়েছে। তো এই যে বাপ্পি, সে বাপ্পি আগে থেকেই ছিল মাস্তান, আগে থেকেই ছিল গুন্ডা। তো এই অন্তর্বর্তী সরকারের 16 মাসে এই জাতীয় চিহ্নিত অপরাধীদেরকে কি দমন করা যায় নাই? অপারেশন টেবিল হান্ট মানে ঠাট্টা মশকরা তো কম দেখলাম না। সেনাবাহিনী মাঠে আছে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো কোথায় মানে আমরা কি ফলাফল পাইলাম? আমরা যে সংস্কার করলাম, কোথায় কি সংস্কার হইলো? মানে আপনি কিভাবে মানে এখনো আশাবাদী? আমি অনেক ভাই, আমার যে মূল কথাটা হলো যে আমি আপনার সাথে একমত যে এই পরিস্থিতি, এটা তো আমরা সবাই দেখছি। কিন্তু আমরা যদি একেবারে হতাশ হয়ে পড়ি, আমার কথা হলো ওইটাই যে এখান থেকে মূল সমস্যাগুলি বুঝতে হবে। আর এটা তো নো ডাউট যে বর্তমান সরকার যেটা আছে, এরাই সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। এখন এদেরকে আমরা যদি কিভাবে দেখি যে আপনাদের বিপ্লবের চেতনা ধারণ করে, আপনি যদি দেখেন এই সরকারে কারা আছে, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দু একজন যে ফেস, তাদের ফেসও আগে আমরা যা দেখেছি এখন একটা ভিন্ন ফেস দেখছি। আর কয়েকজন ওই যে আপনাদের যে স্টুডেন্ট লিডার যারা, তাদের অনেকটা তাদের চকলেট দেওয়া হয়েছে। আমি এটা বলতাম যে এটা একটা বাচ্চাদের চকলেট দিয়ে যেমন মুখ বন্ধ করে রাখে, এক ধরনের এটা ব্যবহার করেছে কিছু ধান্দাবাজ এই সরকারের ভিতরে। এখন আমি এই জন্য বলছি যে আমরা যদি ধরেন পুরা হতাশ না হই, আমাদের এই সিস্টেমকে নিয়ে কিছু কাজ করতে হবে। এটা হয়তো গণতান্ত্রিক সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে, আমরা আশা করব। এই জন্য আমি এটা বলছি যে তারা যেন এই জিনিসগুলি ধারণ করে। এই যারা পলিটিক্যাল পার্টি যে আছে, তাদেরও সমালোচনা ছিল, এই সরকারের বিরুদ্ধে সমালোচনা ছিল। এখন আমরা দেখতে চাই তারা ক্ষমতায় আসার পর তারা কি কাজটা করে। আর আপনি যে জাতীয় পার্টি সম্পর্কে যেটা বলেছেন, আমি তো ফুললি এগ্রি। এখন এই জাতীয় পার্টি এরা হলো, দেখেন আমাদের দেশে এই যে কতগুলি আসলে সুশীল আছে, এরা এখন চিন্তায় পড়ে গেছে যে আওয়ামী লীগকে কেন এতগুলি সংখ্যা এরা কি করবে। কিন্তু এই একই জিনিস আমরা বারবার বলছি যে আপনাদের যদি হিটলারের দল দেখেন জার্মানিতে, যে তারা কি আবার সুযোগ পাচ্ছে, কিংবা তাদের সহযোগী যারা আছে, এখন এটা কি করবেন? এটা নিয়ে যে এখন হয়তো বা পলিটিক্যাল পার্টি এখন তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত, এগুলিতে ওরা যেতে চাচ্ছেন না বা কথা বলতে চাচ্ছেন না। কিন্তু আমাদের যেটা বুদ্ধিবৃত্তিক বলয়ে বা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি, আমাদের এগুলি চালু রাখতে হবে। আর চেতনা যে জিনিসটা হচ্ছে যে এগুলি যেন ডাই আউট না হয়ে যায়, আমাদের যে কোনো ভাবে এগুলিকে জাগরুক রাখতে হবে, এগুলি যেন জাগ্রত থাকে। ধরেন জুলাই চেতনা শেষ, ধরেন আমার মতে হয়তো সেটা এখন সামনে হয়তো অক্টোবর চেতনা একটা দাঁড়াবে, অথবা ডিসেম্বর চেতনা একটা দাঁড়াবে। মানে এই জুলাই বিপ্লবের নামে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা হাসিনাকে বিতাড়িত করেছিল, সেই বিতাড়নের জায়গাটা থেকে আমাদের যে প্রাপ্তি, সেটি আমি বলবো যে অনেকটা মানে শূন্যের কোঠায় আর কি, অথবা ধরেন 0 থেকে 3-এর মধ্যে ওঠানামা করছে আমাদের যে সাকসেস। মানে জুলাই বিপ্লবে 1400 মানুষ মারা যাওয়ার পরে, মানে ধরেন যে মানে এমন একটা অপদার্থ সরকারের হাতে, এমন একটা অপদার্থদের কাছে আমরা এই সরকার মানে রাষ্ট্র পরিচালনার ভার দিয়েছি। জাতিসংঘের রিপোর্টে বলছে 1400 মানুষ, জুলাই সনদে লেখা হয়েছে 800। আপনি বলছেন যে এদের অপদার্থের লেভেলটা কোথায় এদের? জাতিসংঘের রিপোর্টে 1400 মানুষকে তারা বলছে হত্যা করা হয়েছে, এরা বলতেছে 800। তো কত বড় অপদার্থের শাসনে আমরা আছি। এখন কিছু বললে আবার অনেকে মাইন্ড করে, মানে বন্ধ করে দেয়, পত্রিকা বন্ধ করে দিবে, ফেসবুক বন্ধ করে দিবে। মানে অদ্ভুত আরেক শাসন শুরু হয়েছে আর কি। আরে বেটা, হাসিনাদের 2 পয়সা পাত্তা দি নাই, তোরা তো হাসিনার কাছে শিশু। এই হচ্ছে কি বাস্তবতা আর কি। তো আমরা একটু হাদির প্রসঙ্গে আসবো, তার আগে একটু আপনাকে একটু বলি যে ধরেন আমাদের এই জায়গাটা ধরেন একটা জটিল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা বিএনপি একটা জামাত। মানে ধরেন আপনি 16 বছর 15 বছর যৌথভাবে আন্দোলন করলেন, যৌথভাবে একসাথে ছিলেন, মার খাইলেন, জেলে গেলেন, গুম হইলেন, যা কিছু ঘটে সব বিএনপি জামাত করে, যা কিছুই ঘটে। বৃষ্টি হইলেও বিএনপি জামাত, খরা হইলেও বিএনপি জামাত, বন্যা হইলেও বিএনপি জামাত ইন জেনারেল। তো 5ই আগস্টের পরে এই যে ইসলামিক শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি, এই দুটা শক্তি যদি এক থাকতো, তাইলে কিন্তু ধরেন ভারতীয় যে আগ্রাসন,
যে আগ্রাসনের জায়গাটা আমরা একটা কঠোর অবস্থানে থাকতাম, একটা শক্তিশালী অবস্থানে থাকতাম। এই জায়গাটা একটু আপনার মতো করে একটু বিশ্লেষণ করবেন। আপনি কয়েকদিন আগেও এগুলো নিয়ে লিখেছেন, আমার দেশে কলম লিখেছেন। তো আপনার কাছে একটু একটু শুনি বিষয়টা আসলে। অনেক ভাই, যে দেখেন এটা হলো আসলে ওই যে রুট কজ অ্যানালাইসিস। এখন আপনি আসল জায়গায় চলে এসেছেন। এই বিএনপি এবং জামাত, এটা দেখেন যে এটা খুবই দুঃখজনক। আমরা তো যেহেতু এটা অবজারভার অনেক আগে থেকেই, সে 2004-05 বা ওই সময় থেকে আমি যখন যাই যাই দিনে লিখতাম তখন এগুলিতে কন্টিনিউয়াস লিখেছি। এখন হঠাৎ করে আমাদের ফেইলুর যদি বলেন, আসলে ওইটা কিছুই না। এই সরকার সাহস পেয়েছে, এরা আসলে ইচ্ছা করে এই আপনার ডিভিশনটা ক্রিয়েট করেছে বিএনপি এবং জামাতের মধ্যে। এবং সবচেয়ে এখানে মুশকিল হলো কি, যারা এই ফেভারে কথা বলতে গেছে যে না আপনাদের এখনো সময় হয় না এই ডিভিশনটা, আপনারা মনে করতেছেন যে বিজয়, আসলে এটা হয় না, হাফ বিজয়, অর্ধেক বিজয় হয়েছে। বারবার ওয়ার্নিং করেছে। এখন যারাই আমরা এই ওয়ার্নিংটা করেছি তাদেরকেই দেখেন কি সুন্দরভাবে সুপ্ত জামাত, গুপ্ত জামাত এগুলি বলে আমাদের এই ভয়েসটাকে ডাউন করে ফেলেছে। এমনকি ধরেন এই যে আমার দেশ, আপনাকে একটা কথা বলি, যে অনেকেই বলে যে এখন আমার দেশের সাথে দেখা যাচ্ছে বিএনপির একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন মনে করেন এই যে আমরা তো এই সম্পর্কটা তো হঠাৎ না, সে অনেক আগে থেকেই। আমাদের এলাকা কেউ চাপতো না এই আমার দেশ, নয়া দিগন্ত, তারপরে যাই যাই দিন, এমনকি যে বিবিসির যে আপনার সিরাজুর রহমান সাহেব, ওনার সাথে উনি একদিন আক্ষেপ করে আমাকে বলেছিলেন তো দেখো যে আমি আমার মতো লোককে বাংলাদেশের কোনো মিডিয়া আমার লেখা ছাপতে চায় না। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি শুধু নয়া দিগন্তে লেখেন কেন? আমাদের তো আর উপায় নেই, আমরা যাই যাই দিনে লিখতাম, এখন যাই যাই দিনের পরে আমাদের লেখা কেউ ছাপবে না। তো উনি বলেন আমার লেখাও ছাপে না। এখন ওই পরিস্থিতিটা আমরা ভুলে গেছি। এই যে আমার দেশ, হ্যাঁ একটু, যেহেতু এটা একটু তো হতেই পারে, ধরেন মানে মত ভিন্নতা, মতভেদ একটু হতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে এখন আমার দেশ হয়ে গেছে ডেইলি স্টার প্রথম আলোর চেয়েও বড় শত্রু। এখন মনে করেন যে আমি যে লিখি, আমার তো কোনো লেখা, মাহমুদ ভাই যেটা বলেন আমার যা ইচ্ছা, আমি বিএনপির প্রশংসা করি, কারণ বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমি সেটা হাইড করি না। উনি তো বলেন নাই যে আমার লেখাটা ওইটুকু বাদ দিতে হবে, একটা লাইন, এমনকি অনেক সময় ভুল সব থাকলে সেটাও লিখে দেয়। আমি দেখি পরে মনে হলো যে এটা হয়তো এডিট করলে ভালো হতো, কিন্তু ওটাও করেন না। এখন যদি মনে করেন এই যে এটা কেন করা হয়েছে, যে আমাদের এই ভয়েসটা ডাউন করার জন্য। আমরা এখনো বারবার বলছি, আমি এটা বলি না যে বিএনপি জামাত গলাগলি করতে হবে, এটা বললেই মনে করে প্রথমেই বলতো কি যে জামাতকে সেভ করার জন্য আমরা এই কাজগুলি করছি। দেখেন কেমন ভাবে সমস্যাটা। এখন এইটা যদি আপনি এখানে যদি এটা আমরাকে যদি সমাধান না করতে পারি, যে এই যে চেতনা, আপনি যে বলেন চেতনা তো নিহত ওখানেই হয়ে গেছে। দেখেন এই যে দুইটা দলের এমন ক্রিয়েট হয়ে গেছে, এমন পার্থক্য ক্রিয়েট হয়েছে। এখন হয়েছে কি, আপনি যদি একজনের জন্য বলতে চান না, আপনি তাকে ব্যবহার করতেছেন। এই জন্য অনেক সময় করি কি, যে কষ্ট করে হলেও যে মাঝামাঝি থাকতে চেষ্টা করি মানে কি, হয়তো সত্য বললে একজনের পক্ষে এগেনস্টে বেশি চলে যাবে, এটা বাস্তবতা, গ্রাউন্ড রিয়েলিটি। এখন যদি মনে করেন গ্রাউন্ড রিয়েলিটি এক ধরনের, আর আপনার উচ্চারণ যদি উল্টা হয়, আপনার কথা তো কেউ বিশ্বাস করবে না। এখন এই কথাটা বোঝানো যাচ্ছে না যে আপনাদের, হ্যাঁ সেটা মনে করেন যে সমালোচনা যেগুলো আছে এগুলি থাকবে, কিন্তু তার উপরে যে আমাদের ভিতরে এই আন্ডার মিনিমাম ঐক্যটা থাকা দরকার। আপনি এই ক্ষেত্রে হয়তো একটু না বললে ঠিক হবে না। তারপরে একটু আশার আলো দেখা যাচ্ছে যে আপনার জনাব তারেক রহমান সাহেব ওই দিন যখন ডাক্তার শফিক গেলেন ওনার মায়ের মৃত্যুর পর সমবেদনা জানাতে, ওখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ করেছেন উনি কিন্তু ওনাকে ইচ্ছা করলে, উনি তো হোস্ট, ইচ্ছা করলে উনি হাই চেয়ারে বসে উনি পাশে বসতে পারতেন, কিন্তু ওনাকে হাই চেয়ার শেয়ার করলেন ওনার সাথে। এটা কিন্তু দিস ইজ এ গুড সাইন। আপনি যদি এইটা যদি আমরা মেনটেন করতে পারি, এবং ওনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আমাদেরকে রাজাকার বলেন, সুপ্ত জামাত বলেন, এখনো বলবো, এই জন্য বললেন যে আমি নিহত, এই জন্য বলতে চাচ্ছি না, চেতনা নিহত হয় নাই, হয়তো একটু সুপ্ত অবস্থায় আছে, আপনারা এইটারে জাগান, না হলে আমাদের অস্তিত্ব কারো থাকবে না। এই যে মনে করেন যে এখন সারা ওয়ার্ল্ডটা যদি পৃথিবীর দিকে তাকান, এই যে আপনাদের ওখানে কি করলো, এক প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফকে ধরে নিয়ে আসছে, এটা 21 শতাব্দীতে এই ঘটনা ঘটছে। কাজে আবার সেই শক্তির মানে কি জোর যার মূলকটা। এখন এই পরিস্থিতিতে যদি দাঁড়ায় এবং আমাদের মধ্যে যদি এই অনৈক্য থাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এরকম হয়তো আপনাকে কাউকে হয়তো এরকম তুলে নেওয়ার সাহস করবে না, কিন্তু কাছাকাছি অন্যান্য কাজগুলি তো করতে পারবে। জি বিনয় ভাই, ধরেন আমি যেটা দেখছি আর কি, ধরেন এখানে একটা নতুন কৌশল অবলম্বন করছে বিএনপি পন্থী বেশ কিছু ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা ধরেন 2000 জুলাইয়ের মানে আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো সারা শব্দ তেমন ভাবে ছিল না। তারা বিভিন্ন সময় আপোষ করছে, নানা রকম ভাবে ইয়ে করছে, আড়ালেই ছিল। জুলাই ধরেন এক একজন বিশাল ধরেন ইয়ে হয়ে গেছে, মানে শেড হয়ে গেছে। এরা সব বসন্তের কুটিল। আপনি যদি তাদেরকে একটু স্টাডি করেন, কিছুদিন আগে কি কথা বলছে, এখন সম্পূর্ণ উল্টা। আর আমরা যারা আছি, আমরা তো ভাই কোনো খুদ করার জন্য বলি না, যেটা সত্য সেটা বলে যাব। আমরাও জানি ওরা এখন ধরেন আমাদেরকে কাউন্টার করার চেষ্টা করতেছে, এরা গুপ্ত জামাত, এরা দেশের মধ্যে এই করতেছে, ওরা দেশের মধ্যে এইসব নানা কিছু ফালতু জিনিস আমি এগুলো ইগনোর করি। তো আমি বিএনপির অত্যন্ত শীর্ষ মহলে ধরেন শীর্ষ নেতার কাছে জানতে চাইছিলাম
যে এই বিষয়টা কি করতেছে এরা, এটাকে আপনার চোখ পড়ে বলে যে এরা তো আমাদের দলের কেউ না, এটা কি দলে কোনো পদ আছে না, এরা কিছু করে আমাদের দলের পদ নাই, কিন্তু দলের পদধারী কারো পদলেহন করে তাদের কাজগুলো করতেছে। মানে ধরেন যে বিএনপির এখন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা তো ক্ষমতা আসবো, ওরা ধরেই নিছে, সো আমরা ক্ষমতা আসার আগেই এদেরকে এমন একটা ইয়ে করতে হবে যে যেন এদের গ্রহণযোগ্যতা কমে। তো সাধারণ মানুষ কি ঘাস খায়, সাধারণ মানুষ বুঝে না। না, এইটা কোনো আরেকটা জিনিস, এটা মনে হয় আজকে আমি আমার যে সাপ্তাহিক কলাম সেটাতে লিখেছি যে এরা করে কি, আগে ধরেন গত 50 বছরে আমরা কি দেখলাম, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে, বিশেষ করে বিএনপি জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত তো হয়তো ইয়ার ব্যানারেই ছিল, অনেকটা বিএনপির পাশেই ছিল। এখন এটা যদি দেখেন, তারা একটাকে বানিয়েছিল যে এটা ব্রাহ্মণ দল আর একটা নমশূদ্র। এটা কি কিন্তু খেয়াল করেন, এই একই জিনিসটা গত 50 বছর থাকাতে এই কারণেই কিন্তু আমাদের গণতন্ত্র এখানে ফ্লারিশ করতে পারেন। আপনি যদি সবসময় দেখেন আমাদের এলিট শ্রেণী, আমাদের সুশীলরা সবসময় তারা ওইভাবে দেখতো, মানে বিএনপির কোনো পাত্তাই ছিল না। এবং একই ধরনের হুবহু দেখেন একই লোক, এরা এখন বিএনপি কে ব্রাহ্মণ বানিয়েছে, আর জামাত বা অন্যান্য যারা আছে তাদেরকে নমশূদ্র। তারা এই ধারাটা বজায় রাখতে চায়। এই যে মনে করেন যে এই যে নিহত যে কথাটা বললেন, আমরা যদি এইটাকে অ্যাড্রেস না করতে পারি তাহলে সেই একই অবস্থা হবে। গুড সাইন, তারেক রহমান এই কাজটা দেখিয়েছেন। কাজে আমরা এই জন্য আমি কিছুটা আশাবাদী, আমি এই জন্য আশাবাদী। এবং উনি যদি ওনার যে আশেপাশে যেগুলি আছে এইগুলির মুখ যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আপনার সেই হয়তো সেই চেতনা আবার জেগে উঠবে, এবং সেটাই হওয়া উচিত। আমরা 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর হস্তে আপনারা এগুলি বন্ধ করেন। এখন আর আমরা সেই ব্রাহ্মণ আর নমশূদ্রের খেলা দেখতে চাই না, সবাই সমান সমান। যে আপনারা হয়তোবা যদি সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার যদি গঠন করতে পারেন, কারণ এটাতে তারেক রহমান প্রথম বলেছিলেন যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার ফর্ম করব, এবং একই কথা কিন্তু ডাক্তার শফিকও বলছেন এখন। কাজে দিস ইজ এ গুড সাইন। আমি এই জন্য এইসব কথাগুলি দেখে আমার কাছে মনে হয় দিস ইজ এ পজিটিভ সাইন, এবং আমরা হয়তো একটা সামনের সময়টা হয়তো ভালো হতে পারে। এখন যেভাবেই পারে নির্বাচন করে ফেলেন, এখানে তো ফাইটিং হবে, এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় এটা তিক্ততা হবে, সৃষ্টি হবে। কিন্তু নির্বাচনের পর সব ভুলে গিয়ে আমার অনুরোধ বা আমাদের হয়তো যেটা অনুরোধ থাকবে, একটা জাতীয় সরকার ফর্ম করেন। না হলে কেউ, আপনি কোনো সরকারই 2 থেকে 3 বছরের বেশি টিকতে পারবে না। যদি মনে করেন বিএনপি সরকারে গেল জামাত বিরোধী দলে থাকে, কিংবা জামাত সরকারে গেল বিএনপি বিরোধী দলে থাকে, এদের উপর ভর করবে সেই আগের যে ভূতগুলি আছে, আইসা ভর করবে বিরোধী দলে। কাজে সেখানে হয়তো এমন অবস্থা ক্রিয়েট করা হবে যে এই সরকার 2 থেকে 3 বছরের বেশি টিকতে না পারে। কাজে একটা বিশেষ অনুরোধ, আপনারা এই সমস্ত কিছু ভুলে যান, এখনো একসাথে হয়ে আমার কাছে, আমার যেটা হয়তো কি বলবো, যে আমার যে আশা যেটা, যে একটা জাতীয় সরকার পরে ফর্ম করেন, যেভাবেই হোক। যদি জাতীয় সরকার ফর্ম হয়, কমপক্ষে 2টা বা 3টা টার্ম এই জাতীয় সরকার থাকে, তাহলে ইনশাল্লাহ এই যে আপনি যে জুলাই বিপ্লবের চেতনা বলছেন, সেটা তখন অক্ষুণ্ণ থাকবে। কাজেই এই কারণে যে বলবেন যে আমি হয়তো ফুললি এগ্রিড না, হয়তো চেতনাটা নিহত হয় না, এখনো হয়তো গুরুতর আহত অবস্থায় আছে। না, ধরেন আপনি যদি আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলা, বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, ওরা কিন্তু আওয়ামী লীগকে কানতেছে, ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে। এখন আপনি শুধু মানে বিপরীত অবস্থাটা চিন্তা করেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল 15 বছর, বিএনপি এভাবে পতন হয়েছে হাসিনার মতো। আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ বিএনপির ভোট আর জামাতের ভোট চিন্তা করতো? আওয়ামী লীগ চিন্তা করতো যে এরা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, এরা এত বছর এই করছে, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, তাই তো করতো। আপনারা কেন আওয়ামী লীগ আপনাদের কেন এত ব্যয়বাড়ি আত্মীয় মনে হচ্ছে? আমি তো এটাই বুঝলাম না কিছু। এই জন্য কনক ভাই দেখেন, আমাদের মুখটা তো এরকম এই জন্য বন্ধ করা হয়েছে, যাতে আমাদের টোন ডাউন হয়ে যায়। আমাদেরকে সত্য জামাত, গুপ্ত জামাত এই কারণেই বলা হয়েছে, কারণ আমরা এটার পক্ষে ছিলাম যে বিএনপি এবং জামাত এই শক্তিগুলি বা এনসিপি, এদের মধ্যে আসলে এই ক্রিয়েট করে ফেলেছে একটা কম্পিটিশন, কে নিবা, আমার হাতে যে মোয়াটা আছে আওয়ামী মোয়া কে খাবে। এই যে দেখেন, শুধু আমরা ওই দিন দেখলাম চাঁপাই নবাবগঞ্জের একজন জামাত লিডার, উনিও বলছেন, ওনারা হয়তো কম বলছেন, বিএনপি একটু বেশি বলছে। কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে, এই কম্পিটিশনটা যাতে না হয় সে কারণেই বলেছিলাম যে আপনাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকেন, ঠিক আছে? আরে ভাই, এত তাড়াহুড়া কি আছে? গণতন্ত্র যদি টিকে থাকে 2টা দল লাগবে, একবার বিএনপি আসবে, একবার জামাত আসবে, এনসিপি আসবে, 2টা বা 3টা দল তো এমনি লাগেই। যে আপনারা যদি একটু ধৈর্য ধরতেন। এখনো এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে সবাইকে বলছি, আমাদের সংশ্লিষ্ট যে নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এই কথাগুলি শুনেন। শুধু গুপ্ত জামাত, সুপ্ত জামাত এগুলি বলে কথাগুলিকে করে ফেলেন না, ইগনোর করেন না। এটা দেশের মানুষ এখনো চাচ্ছে। আপনাদের মধ্যে এখনো দেখেন নির্বাচনে ওই সমস্যা এখনো আসে নাই, এখনো সময় আছে।
আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক অন্তত পক্ষে। না আমরা আওয়ামী লীগের ভোট বা জাতীয় পার্টির ভোট আমাদের দরকার নাই, ওরা এমনিই দিবে, যদি না আসে না আসুক। আপনারা যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসেন, এই জুলাইয়ের চেতনা রক্ষার্থে এই লোকগুলি এতগুলি মানুষ জীবন দিয়েছে, 1400 বা এইগুলি বাচ্চাগুলি জীবন দিয়ে, অনেক বাচ্চা ছেলে জীবন দিয়েছে। এখন এরা কিসের জন্য? আপনারা একটু চিন্তা ভাবনা করেন। এত ক্ষমতার জন্য যদি পাগল হয়ে যান, তাহলে কিন্তু আপনারা কেউ ক্ষমতা পাবেন না, এবং সামনের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারে। শুধু আমাদের জন্য কি, আমরা দেশের বাইরে আর যাবো না দেশে, তাই না? কিন্তু এই দেশের মানুষগুলি তো টিকে থাকতে হবে। এবং মিনার ভাই ধরেন এই যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মনে করি যে বিএনপি যেটা থেকে কোনো শিক্ষাই নেয়নি এখন পর্যন্ত, ধরেন ডাকসু সব কিন্তু শিবিরের দখলে। এবং আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শিবিরের একচ্ছত্র আধিপত্য, মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এটা একটু ভাবছে কখনো? মানে নিকট সময়, নিকট অতীতে বা নিকট বর্তমানে কেউ ভাবছে কখনো? ভাবে নেই। আমরা ভাবছিলাম যে হয়তো ডাকসুতে কয়েকটা আসনে তারা পাবে, কিন্তু দেখেন মূল রিয়েক্ট কোথায় হয়েছে। হাসিনার যে মুক্তিযুদ্ধের চেতনা, হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার নামে 16টা বছর বাংলাদেশের মানুষকে কিন্তু নিষ্পেষণ করছে। 16টা বছর চেতনা, তার বাপ চেতনা। বিএনপি দেখেন আবার সেই চেতনায় চলে গেছে। মুক্তিযুদ্ধ সেটেলড ইস্যু, মুক্তিযুদ্ধ নিয়ে আমার মিনিমাম কোনো মানে কি বলবো, বিতর্ক করার মতো কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই। আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, আমার এভরিথিং সেটেলড। আফটার মানে 54 বছর পরে আমি এগুলা নিয়ে কষ্টাকষ্টি করতে চাই না। এবং তাদেরকে সম্ভাব্য অপরাধী, যারা গুরুতর অপরাধী ছিল, সব ওই 16 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটা এলাকায় শূন্য হয়ে গেছে। মুক্তিযোদ্ধারাই এদের পানিশমেন্ট যা দেয়া দিয়ে দিছে। পরবর্তীতে হাসিনা সরকারের আমলে আমি যদি বলি যে জামাতের এই 5 জন শীর্ষ নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ফাঁসি হওয়ার কথা না, মানে যে সাক্ষ্য প্রমাণ, তাতেও তারা মৃত্যুদণ্ড দিয়ে দিছে। তো আপনি এখন কি বলছেন এগুলো? আমি তো বুঝতে না কিছু। আপনি এখন ধরেন মানুষের কাছে যখনই আপনি সেই চেতনার বাণী নিয়ে যান, তখনই মানুষের মনে ওই যে হাসিনার সেই নিষ্পেষণের যে ভয়াবহ বিষয়টা মাথায় চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি বয়কট করে এই চেতনা স্লোগান, তারপরেও যদি আপনি এটার মধ্যে থাকেন, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কি রাজনীতি বুঝতে পারছেন? রাজনীতির মাঠের হাওয়াটা বুঝতে পারছেন? আপনি কি মনে করেন? কনক ভাই, এটা দেখেন যে বিশেষ করে যে এই চেতনার বিষয়টা, হ্যাঁ আমরা তো আর এই চেতনার এগেনস্টে না, এর বিরুদ্ধে না, কিন্তু সেইটা যেন যে কথাটা বললেন যে হুবহু যেন আওয়ামী চেতনার সেই একই চেতনা না হয়ে দাঁড়ায়। আপনি যখন চেতনা বলবেন, এগুলি করে কি আপনার যে এই যে মিডিয়াগুলি বিশেষভাবে, যে এগুলি হয়তো আমাদের নেতৃত্বকে আর একটু সাবধান হওয়া দরকার, কারণ তারা আপনার মুখ থেকে একটু বের করতে চায়। হয়তো আপনাকে যদি এখন প্রশ্ন করে, ভাই আপনি কি 71-এর চেতনা বা এটা নিয়ে আপনার কি পরিকল্পনা, তখন আপনাকে কিছু বলতেই হয়। সেই কথাগুলি করে কি তারা তারপরে এটাকে আবার হেডলাইন করে ফেলে, ইচ্ছা করে। কাজে আমি বিএনপির নেতৃত্বকে আমি বিশেষ অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে একটু সচেতন হন। যে সাংবাদিকগুলি আসে, এগুলি তো মতলববাজ, এগুলি আপনার চেয়ে অনেক বেশি আপনার মুখ থেকে কিছু কথা, কিছু ইস্যু বের করতে চায়। আপনি তো বলতে পারবেন না যে আমি পাকিস্তানকে সাপোর্ট করি, আপনাকে কিছু বলতেই হবে। তো জানে, তখনই করে কি যে এই কথাগুলি এগুলি ছড়াই দেয়। এবং এগুলি যেন এই বিএনপির জন্য যে কতটুকু ক্ষতি হচ্ছে, আপনি তো একটা কিছু উদাহরণ দিলেন। এখন দেখেন 4 কোটি নতুন ভোটার। আপনারা ভাবছেন হয়তো গ্রামাঞ্চলে সেটা না, গ্রামাঞ্চলে মানুষ আরো বেশি সচেতন হয়ে গেছে। ওদের যে চায়ের স্টলে যে হয় আপনার টক শো, আমাদের মনে অনেক টক শো হচ্ছে, ওগুলি সমৃদ্ধ। আপনি যদি ওগুলিকে ক্যাচ করে নিয়ে আসতে পারেন, ওদের বিশ্লেষণী শক্তি, ওদের আন্ডারস্ট্যান্ডিং আমরা যতটুকু ধারণা করি তার চেয়েও বেশি। কাজেই এটাকে মানে এই সর্বনাশ আর করেন না। হ্যাঁ, 71-এর চেতনা সেটা তো আমরা ভুলি নাই। আর এমন কিছু নাই যে তাকে খুশি করার জন্য আমাকে এটা বলতে হবে, প্রয়োজন কি? আমরা যেটা আছে, হ্যাঁ আমাদের সহজভাবে বলেন, আমাদের চেতনা আওয়ামী চেতনা থেকে ভিন্ন, একই চেতনা না। আমরাও ধারণ করি, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, এবং এটার এগেনস্টে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, আর এইগুলি নিয়ে যখনই আপনি বলতে চান, এটা রং মেসেজ একটা ছড়িয়ে যায়, যেটা আপনার জন্য আসলেই ক্ষতির কারণ হবে। এগুলি নিয়ে এগুলি সেটেলড ইস্যু। এমনকি আমি একটা অনুরোধ করবো, যারা জামাতপন্থী বা অন্য যারা আছেন, তারাও এগুলি নিয়ে খোঁচাখুচি করেন না। কিছু হলে এটা সহ্যই করবেন। কিছু বলবে, ওরা তো ইচ্ছে করে বলে যে আপনাকে একটু খুঁচিয়ে, আপনাকে রাগিয়ে দিয়ে ওখান থেকে একটু বেনিফিট দিবে। ওরা যখন বিএনপির কাছে একটা অ্যাপ্রোচে যায়, দেখুন চেতনা নিয়ে, দেখেন এই শয়তানগুলি কি কাজ করে। বিএনপি লিডারদেরকে এমন প্রশ্ন করে যেটা আবার তারা হেডলাইন করবে। একইভাবে জামাতকে এমন কিছু প্রশ্ন করবে যাতে এই ইস্যুগুলিতে আমরা আবার ব্যস্ত থাকি। গত 50 থেকে 60 বছর চেতনার ভূতকে খাইয়েছি। আমাদের যত সম্ভাবনা, আমাদের যত কি বলবো যে যত রিসোর্স আছে, আমরা রক্ত মাংসের মানুষের জন্য ব্যবহার করি নাই, আমরা চেতনার ভূতকে খাইয়েছি। এই যে আপনার কয়েক $250 বিলিয়ন 16 বছরে গেল, এটা কিসের জন্য? এই চেতনার ভূতকে খাইতে যাই। এখন ধরেন এখনো দেশের মানুষ, এই যে আপনার এত বছর পরও এখনো, আমি একটা খুব হৃদয় বিদারক একটা আপনাকে কথা বলি, আমার স্কুলের ফ্রেন্ড, উই আর ভেরি ক্লোজ, হয়তো পরে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি এক জায়গায় চলে আসছি, ওর জীবনধারার সাথে আমার একটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। জাস্ট কিছুদিন আগে সে ছাত্রলীগ করতেন, মানে ছাত্রলীগ করলেও আমার সাথে খুব সম্পর্ক ছিল, আবার আমি গুপ্ত না। মানে অনেকে মনে করবেন হয়তো যে আপনার ফ্রেন্ড ছাত্রলীগে থাকে কিভাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুলের ফ্রেন্ড, যারা আমাকে ত্রিশাল এলাকায় বা আমাদের এলাকায় সবাই জানে।
ওখানে হ্যাঁ যে আপনার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সেও আমার ফ্রেন্ড ছিল। হ্যাঁ, এখন সেই ফ্রেন্ডটা মারা গেছে হঠাৎ করে। আমি এটা জানতাম না, ওর মানে আর্থিক অবস্থা এত খারাপ ছিল। এই যে মনে করেন এই সুযোগগুলি বা এই ক্রিমগুলি কারা খেয়েছে, তার ওয়াইফ ধরেন একটু ছোটখাটো নেত্রী ছিল, এদের ইরেগুলার ইনকামের মতো হয়তো ছিল, মাঝে মাঝে কিছু পাইতো কিছু পাইতো না। এই যে আপনারা বিলিয়নস অফ ডলার নিয়ে কেউ কেউ আপনার দেশ থেকে ভেগে গেছে, তাদের কিছু হয় নাই। এই যে মনে করেন এই যে এখন তার কয়েকটা বাচ্চা আছে, এদের নিয়ে পথে বসে গেছে। এখন আমি এটা পরে জানতে পারলাম যে এখন তো একই অবস্থা, তো লাভ হলো কি? এরকম মনে করেন কয়েক হাজার মানুষ, এই যে হাজার হাজার কোটি টাকা করছে কয়েকশো, আবার ধরেন কয়েক কোটি টাকা করছে এরকম কয়েক হাজার মানুষ। বিনয় ভাই, আমি আমাদের চ্যানেলে আমি বেশ আগে বোধহয় আমার একক প্রোগ্রামে ছিল যে মানে পুরো বাংলাদেশে টোটাল মানে ধরেন আপনি যদি 1500 লোককে যদি সাহায্য করতে পারেন, 1500 নট মোর, বর্তমান কিছু এমপি, সাবেক কিছু এমপি, মন্ত্রী, দলের কিছু নেতা, শ্রমিক নেতা, গার্মেন্টস নেতা, বাস নেতা, ছাত্র নেতা, এর জাস্ট 1500 কোটি কোটি খায় 17 কোটি মানুষকে আসলে। কনক ভাই সেটাই, এই যে মনে করেন আমরা যদি এখন আবার শুরু করি দুইটা জিনিস, যে আগে যেটা হাসিনা করেছে আমরা সেটাকে ফলো করা ঠিক হবে না। ও গণহারে সবাইকে ধরে, এই যে মনে করেন আমি ছাত্রলীগের কথাটা বললাম, তার ওয়াইফ ছিল নেত্রী। এখন এদেরকে যদি আপনি শাস্তি দেওয়া শুরু করেন, এরা তো আসলে কালপ্রিট না। মূল কালপ্রিট যে কথাটা বলেন 1000 বা অল্প সংখ্যক, আপনি এদেরকে তো কেউ আপনার শাস্তি, কারণ তাদের সাথে আপনাদেরকে এলিট সেটেলমেন্ট হয়ে গেছে, তাদের কিন্তু কিছু হচ্ছে না। দু একটা এইসব মানুষগুলিকে এদের হয়তো, এই যে আমার ফ্রেন্ডের কথা বললাম, তার হয়তো এখন যে আর কোনো জীবন ধারণের উপায় কিছু ছিল না, সে কিছু করতে পারে নাই, এই লোকগুলি সাফার করছে, এখনো করবে। এবং এগুলির জন্য যদি আপনি বলেন এই যে আপনার ধরে হ্যাঁ আওয়ামী লীগের পুরা ভোট আমাকে নিতে হবে, কাউকে না কাউকে দিবে। এই লোকগুলি কিন্তু আওয়ামী লীগেরা জানে আওয়ামী লীগ কি ক্ষতি করেছে ওদের। আপনি যদি বলেন যে আমার বন্ধুর কথা বললাম, তার ফ্যামিলি দে আর সাফারিং নাও, তারা কখনোই আওয়ামী লীগকে মন এবং প্রাণে ভালোবাসবে না। ডেফিনেটলি দে ওয়েলকাম আইদার ফর জামাত আর ফর বিএনপি। আপনারা কেন এই সমস্ত কিছু সংখ্যক আপনার বুদ্ধিজীবী এলিট যারা আছে তারা বলে না এই আওয়ামী লীগের আপনি কি করবেন, ওরা অটোমেটিক্যালি এই সমাজের সাথে হয়ে যাবে। এগুলি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কাজেই এই যে জি বলেন না, বললাম যে মতি মাহফুজ এখন ধরেন বিএনপির পা চাটতেছে, বিএনপির বগলের নিচে ঢুকে গেছে, এখন বোধহয় বিএনপির আর কেউ ঠেকাইতে পারবে না। মতি মাহফুজ ঢুকে গেছে, বুঝছেন, খুব খুশি, মতিও খুশি, মাহফুজও খুশি, আমাদের ফখরুল ইসলাম আলমগীর টালমগীর সব খুশি। প্রথম আলো ডেলি স্টার এখন তাদের বগলের নিচে আসছে। তবে আমার ধারণা কি জানেন মিনার ভাই, যে বিএনপির মধ্যে যে রয়ের একটা গ্রুপ আছে, জামাতের মধ্যেও কিন্তু রয়ের একটা গ্রুপ আছে, মানে এটা যেটা হয় গোয়েন্দা সংস্থাগুলা, বিদেশি এগুলা, ওরা মিলে এই বিভাজনটা তৈরি করছে এবং ওরা আপ্রাণ চেষ্টা করতেছে যেন এটা অব্যাহত থাকে। এটা যদি অব্যাহত থাকে তাহলে ভারতের পক্ষে তাদের আধিপত্য ডিভাইড এন্ড রুল আর কেউ কি জামাতে কি, হ্যাঁ ওই ওয়েতে তারা গেছে আর কি। তো এখন জানি না, আনফরচুনেটলি এখন এই জন্যই কনক ভাই যে আপনার ওই দিন দেখলাম যে আমি একটু অ্যানাউন্স দিলাম আমরা দুইজন কথা বলতে আসবো, ওই দুই রাজাকার, দুই সুপ্ত রাজাকার, এই অনুষ্ঠান দেখবো না। কাজেই এরা এই যে মনে করলেন এগুলি আসলে ছড়াই না। এখন ধরেন ভাই, এই হাসিনা তো জিয়াউর রহমানও বলছে রাজাকার, তাই না? এ যা সুবিধা মতো ব্যবহার করতেছে এগুলা, যারা এই কথাগুলা বলছে, যারা এই কথাগুলা প্রচার করছে, পাবলিশ করছে, বিএনপি এখন তাদের কলেজায় ঢুকছে। কিন্তু যারা জিয়াউর রহমানকে অপমান করছে, যারা বেগম জিয়াকে অপমান করছে, তারেক রহমানকে দুর্বৃত্ত বানায় টাইটেল দিছে, সবকিছুর পিছনে বিএনপিকে যারা দোষারোপ করছে, তারাই এখন বিএনপির খুব কাছে চলে গেছে। তাই সেই ব্যবসায়ীরা এখন তারেক রহমানের আশেপাশে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো স্ক্রিনিং করার কেউ নাই। এবং আপনি যদি দেখেন অন্তর্বর্তী সরকারের একই অবস্থা। তারেক রহমান যে 18 বছর দেশে আসছেন, পার্সন টু পার্সন চেনেন না, জানেনও না, কারো ওনাকে গাইড করতেছে। এবং এই যে বিভাজনের জায়গাটা, পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি, আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা নিচ্ছে যে ইচ্ছা মতো গালাগালি করে, গালাগালি করলে সব ঠিক, গালাগালি করলে যে সব ঠিক হয় না। বট বাহিনী তো আমরা মোকাবেলা করে এতটুকু আসছি, ইনশাল্লাহ অসুবিধা হবে না, উই উইল ট্যাকেল এভরিথিং ভেরি স্মুথলি। তো শহীদ হাদি ধরেন আমার এখানে জুলাই বিপ্লবের পর আমার চ্যানেল থেকে বোধহয় শুরু করছিল হাদি অনলাইনের অ্যাক্টিভিটিতে। তখন হাদির কেউ চিনতো না, ওইভাবে ডাকতো না। প্রথম হাদি বোধহয় আমার প্ল্যাটফর্মে শুরু করছিল। আপনার প্ল্যাটফর্মেই আমি একটু হাদি আসলে প্রথমে আমাকে একজন ইন্ট্রোডিউস করে দেন, মালয়েশিয়ার একজন প্রফেসর, একটু কাহিনীটা বলি। তারপরে আপনার অনুষ্ঠানে ওর মাধ্যমে প্রথম পাবলিকলি যে কোনো একটা মানে বৃহত্তর একটা প্ল্যাটফর্মে সেটা আপনি নিয়ে এসেছেন, এটা ডেফিনেটলি এই জন্য জাতীয় আপনার প্রতি এরকম একজন মানে কি আগুন বা কি বলবো, যার ভিতরে আগুন ছিল, সেটা হয়তো আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম। আর এই জন্য ডেফিনেটলি অল ক্রেডিট গোস টু ইউ আমি বলবো, কারণ আমি তো নিজে জানি পুরোটা।
হাদির সাথে প্রথম ইন্টারভিউতে আমি তার মধ্যে যেই মানে স্পিরিট দেখছি, তার মধ্যে যেই ইনডেপথ কথাবার্তা দিয়ে দেখছি, তারপরে হাদি বোধহয় 5-6টাতে আসছিল, 5-6টা চ্যানেলে 5-6টা আমার এখানে জয়েন করছিল, এবং ওটার আলাদা একটা প্লে লিস্ট করা আছে হাদির এটা নিয়ে। এবং আপনি যে দেশে গেছিলেন মাঝখানে, আপনার সঙ্গে তো হাদি দেখা হয়েছে, আমার কাছে কিছু ছবি আছে, তো আপনি হাদির সঙ্গে খুবই ভালোভাবে কানেক্টেড ছিলেন মিনার ভাই, আমি যতটুকু জানি। তো এই যে শহীদ হাদি, তার এই বিচারের জায়গাটা বা তাকে যে হত্যা করা হলো, এখন আমরা নানা রকমের কাহিনী দেখছি, আমরা সেই বিষয়টা একটু যেতে চাই। ধরেন আমি যদি আপনাকে আমাদের পত্রিকা নিউজ থেকে যদি একটু দেখাই, যে ডিবির প্রধান বলছেন ওসমান হাদির হত্যাকারী ফয়সলের সন্ধান দিলেন ডিবি প্রধান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এখন কথা হচ্ছে যে আবার নিউজ আসছে যে বাপ্পি সেই নাকি এগুলার নির্দেশ দিছে বা তার সেটা তাকে দমাইতে চাইছে। এখন ধরেন হাদি মারা গেল, হাদি গুলিবিদ্ধ হলো দুপুর 2:30টায়, এরপর থেকে রাত 3টা পর্যন্ত, যেটা আমরা পরবর্তীতে দেখছি বিভিন্ন পত্রিকায় আসছে, বিভিন্ন রেফারেন্সে আসছে, যে হাদি ইন্ডিয়া চলে গেছে। রাত 9:30টায় ডক্টর ইউনুস সকল বাহিনী প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন, এবং তিনি প্রথম যে মন্তব্য করছেন সেটা হচ্ছে যে হাদির হত্যাকারী বা মানে হাদির উপর হামলাকারী যেন দেশ থেকে পালাতে না পারে। তারপরেও কিন্তু বহাল তবিয়তে সে ভারতে চলে গেছে, এরপরে সে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো এখন ধরেন এই যে 17 জনকে অভিযুক্ত করে একটা চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে মানে আপনি কিভাবে দেখেন, মানে এই যে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য এখন সরকারি 16 মাস পরে এসে আপনার মানে আমি আপনাকে যদি নিউজটা দেখাই তাহলে বোধহয় ভালো হবে, যে মানে কি আমি আসলে ভাই এগুলা আসলে কিছু বুঝতেছি না। ধরেন এই নিউজটা অত্যন্ত মর্মান্তিক একটা নিউজ, দেখেন 16 মাস পরে 8 জন জুলাই শহীদের পরিচয় শনাক্ত, কবরে স্বজনদের আহাজারি। 16 মাস লাগলো 8 জন জুলাই শহীদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করতে, মানে জুলাই সরকার ক্ষমতায়, এরপরে অবস্থা। তো এখন মানে আমি এগুলো যখন কথা বলতে চাই না, আমি নিজেও খুব ইমোশনাল হয়ে যাই এবং মেজাজ খুব খারাপ হয়ে যায়। আপনি মনে করেন যে 16 মাস পরে আইসা বলতেছে যে একটা অধ্যাদেশ জারি করতে হবে এখন জুলাই বিপ্লবীদের নিরাপত্তা রক্ষায়, তো এতদিন তোমার ঘাস কাটছো, এতদিন তোমার কি গাঁজা খেয়ে নেশায় বুধ হয়েছিল, এতদিন মাথায় কাজ করে নাই, কি মনে করেন আপনি? কনক ভাই, যে আসলে দরদের ব্যাপারটা হয় কি, যে আপনি তো এগুলির সাথে থাকতে হবে। কিন্তু ধরেন আমি দেশে গেলাম, যাওয়ার পর আমার আব্বার কবর জিয়ারতের পরেই আমি চলে যাই শহীদ আনাসের কবর, সেখানে আমার সাথে ছিল হাদি, যেটা আপনি এর মধ্যে দেখেছেন, এবং সেই কবরের পাশে দাঁড়িয়ে সেই হাদি মোনাজাত করেছিল। এখনো সেটা আমার কান্না আসে। এই যে কথাগুলি বলেন, এগুলি তো আপনাকে ফিল করতে হবে, এগুলি কাউকে বলে আপনি এগুলিকে অনুভব করাতে পারবেন না। এই জুলাই বিপ্লবের এই সরকারের সবচেয়ে বড় ফেইলিউর হলো এরকম তো কেউ ফিল করে নাই যে যারা এখন এর মধ্যে আছে। এই হাজির হত্যা, আপনি এটা জানেন এই ছেলেটা কেমন ছিল, এমনকি কিছুদিন আগে সিঙ্গাপুরে এসেছিল। আমার এত ব্যস্ততার মধ্যেও ওকে আমি অনেক সময় দিয়েছি, কারণ ওর কাছে যেন আমি আর সত্যিকার ভাই বলে অনেক বড় বড় লিডার আসলে আমি চাই না, কেন যেন আমার যেতে ইচ্ছে করে না, কিন্তু হাদির প্রতি এমন যেন একটা টান ছিল। বিশ্বাস করেন তখন আমার এত ব্যস্ততার ভিতরে আমি সময় দিয়েছি। এখন এই হাদিকে, এখন কথা হলো যে আপনারা শুধু লেফট রাইট করেন, তাই না, যে এইগুলো আমরা 15 জন 16 জন আছে, এটা কেন এত সময় লাগবে? এবং এই হাদির জন্য এটা আমাদের দেশের এত বড় সম্পদ, আপনারা সেটা এখনো পর্যন্ত অনুধাবন করতে পারেন নাই হাদি কি ছিল। কাজে এদের কাছে আপনি কি, আমি জানি না, আপনি যে কথা বলছেন আমার মেজাজ খারাপ হয়েছে, আমি তখন আর কথা বলতে পারি না। এখন পর্যন্ত আপনাদের এত সময় কেন লাগবে? আমি বলবো যে ইনকিলাব মঞ্চের সাথে যারা আছেন আপনারা এই দাবি থেকে সরে যাবেন না। এখানে কোনো পলিটিক্যাল, এখানে বিএনপি লাভ হোক বা জামাতের লাভ বা লস, এগুলি আমরা দেখবো না। এই হত্যার বিচার হতেই হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। যদি বাংলাদেশে না থাকে, সেটা যদি কোনো একটা শত্রু দেশে থাকে, দে আর আওয়ার এনিমি, ডাইরেক্টলি বলতে হবে। আমাদের যদি এরকম কাউকে ক্রিমিনালকে সেভাবে ধরে রাখে, শেখ হাসিনার চেয়েও সেটা কম না হাদির হত্যাকারী। কাজে আপনাদের এই সময় আপনারা এখানে লেফট রাইট করছেন কেন? আপনারা লেফট রাইট করে এটা দেখান, আমরা এই লেফট রাইট দেখতে চাই না, আমরা চাই হাদির বিচার চাই, এবং এটা থেকে আমরা কোনোভাবেই পিছুপা হব না। এবং যদি পরবর্তী যে সরকারি আসবে তাকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। দরকার কি, এত ভয় পাওয়ার কিছু নাই আপনাকে। এবং মিনাল ভাই ধরেন আমি যে 17 জনের যে অভিযুক্ত করে যে চার্জশিট, সেখানে ধরেন কিছু নাম আছে, কিন্তু ধরেন এই যে যারা হাদির হত্যাকারীকে পালাইতে সহায়তা করলো, এখানে তো গোয়েন্দা সংস্থার লোক আছে, পুলিশের লোক আছে, বিজিবির লোক আছে, একটা সম্মিলিত নেটওয়ার্ক কিন্তু এটা, তাহলে কিন্তু সম্ভব না। আপনি দেখেন যে আড়াইটায় এই ঘটনা ঘটার পরে কোথাও ব্লক রেড হয়েছে, কোথাও রাস্তায় কোনো তল্লাশি হয়েছে, কোথাও কোনো রেড অ্যালার্ট হয়েছে, কোনো কিছুই তো হয়নি। তো এইসব কথা কিন্তু চার্জশিটের মধ্যে নাই আর কি। মানে এক ধরনের আই ওয়াশ, যেহেতু ইনকিলাব মঞ্চ যেহেতু আন্দোলন করে অবস্থা বসে আছে শাহবাগে, তাদেরকে এক ধরনের আই ওয়াশ করা হচ্ছে। তো মানে আমি আসলে আপনি হয়তো আশাবাদী হতে পারেন, যে কথাটা আমি বলছিলাম নিউজটা একটু দেখাই। এই যে এটা
5 জানুয়ারির নিউজ, গতকালকে নিউজ, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগ, উপদেষ্টা কমিটির বৈঠক। এবং এখানে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তো এখন এই যদি হয় অবস্থা, 16 মাস পরে এসে আপনি যদি খসড়া করার সিদ্ধান্ত নেন, তো আপনি কি ঘাস কাটছেন ভাই এতদিন? কি ছিলেন আপনার? বসাইলো কারা? কেন বসছেন ক্ষমতায়? কি আরাম পাইছেন ক্ষমতায়? কি করলেন? এটা জবাবদিহি কেউ করবে? এরা শুধু এনজয় করে গেল। জাস্ট খালি কয়েকদিন 2 বছরের জীবনেও হয়তো কোনো নর্মাল প্রসিজারে যারা এই জায়গায় আসতে পারতেন না, জাস্ট এরা এনজয় করেছে, এখন মানুষকে আইওয়াশ করে। যাই হোক, হয়তো আমাদের হয়তো হাদির কথার জন্য আসলে ইমোশনাল হয়ে যায়, সেটার কারণটা হয়তো আপনারা জানেন। উই আর ভেরি ক্লোজ, এবং ওর যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা আমরাও শেয়ার করি। ও কথা বলেছে এই দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। ওর প্রত্যেকটা কথা দেখেন, আমার মনে হচ্ছে যে ইউ ক্যান রিড তার মাইন্ডটা। এই যে মনে করেন হাদি আসলে কেন অতি প্রিয়, এবং একই অবস্থা আমরা জিয়াউর রহমানের সময় দেখি, ম্যাডাম খালেদা জিয়াকেও দেখি। ওনার কিন্তু অনেক কিছু বলতে হয় নাই। জিয়াউর রহমান, এখন এই যে অনেকে বলেন হয়তো উনি হয়তো ধর্মীয় সুরসুরি, উনি ধর্মীয় সুরসুরি দেন নাই, মানুষের যে আমাদের বুধ বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন। এখন ওনার মধ্যে কোনো ছিল না, হিপোক্রেসি ছিল না, মানুষকে শো করেন না, ওনার ভিতর বাইর এক ছিল, এবং সেটা মানুষ দেখতে পারতেন। এক্স্যাক্টলি সেম কাজ আমরা দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার মধ্যেও। উনি কিছু শো করেন নাই, উনি দেখেন উনি একটা কমফোর্টেবলি লেডিসদের যেভাবে কাপড় পরেন সেভাবে উনি পরতেন। এবং এটা পরেও কিন্তু মাওলানা আজিজুল হক, প্রফেসর গোলাম আজম, আমাদের বড় বড় মাওলানা, ওনাদের সাথেও কিন্তু ইসলামী ব্যক্তিত্বের সাথে উনি মিশেছেন। ওনারা কেউ সাহস করেন নাই ম্যাডামকে বলতে, ম্যাডাম আপনি ঘুমটাটা একটু ভালো করে দেন। দিস ওয়াজ হার পার্সোনালিটি। কারণ হয়েছে কি, এখন আমরা দেখি আপনারা কি করছেন, সে হাসিনাকে ফলো করে। আপনার মনে করেন নর্মাল অ্যাপিয়ারেন্স আছে, আপনি টুপি পরেন না, আপনাকে কেন টুপি পরে পাবলিকের সামনে যেতে হয়? এটা তো হাসিনার পলিসি, এটা ম্যাডামের পলিসি না, এটা জিয়াউর রহমানের পলিসি না। জিয়াউর রহমানকে কখনো দেখতে পারবেন না নামাজ পড়ে এগুলি ডিসপ্লে করেছেন। ওনার মতো মনে হয় ধার্মিক আমার চিন্তা মতো খুব কম আছে, কিন্তু উনি কখনো এগুলি ডিসপ্লে করেন নাই। ডিসপ্লে করেছে শেখ হাসিনা। এখন আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে আমাদের লিডাররা সেই শেখ হাসিনাকে ফলো করছেন। আপনারা ফলো করেন জিয়াকে, আপনারা ফলো করেন ম্যাডামকে। ম্যাডাম কিন্তু দেখেন অনেক শক্ত কথা বলেছেন। এই যে জিয়াউর রহমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এইটা সংবিধানে এনেছেন। এটা কিন্তু সাহসের প্রয়োজন ছিল, উনি কাউকে শো করার জন্য করেন নাই। এই জন্য তাকে টুপি মাথায় দিয়ে মুসলমান হিসাবে তাকে দেখাতে হয় নাই। মানুষ জানে তার ইমান, তাকে ভিতর দেখতে পারে। কাজে আপনাদের প্রতি অনুরোধ, এই জিনিসগুলো একটু বুঝতে চেষ্টা করেন, মানুষের নাক বুঝতে চেষ্টা করেন, মানুষ আসলে কি চায় সেটা বুঝতে চেষ্টা করেন। আমরা যারা বলছি তাদেরকে সুপ্ত জামাত, গুপ্ত জামাত, আরে ভাই আমি যদি গুপ্ত জামাত সুপ্ত জামাত হলে ওলিউল্লাহ রহমান ভাইয়ের মতো তো কোথাও একটা নমিনেশন নিয়ে নিতাম। আমার কেন এখনো কথা বলতে হয়? আমি দেশের জন্য কথা বলি। আই ডোন্ট বদার যে আপনারা কি বলেন। আমার মনে হয় না যদি আমি কোথাও যেতাম আমরা ওইরকম 1-2টা সিট হয়তো ই করতে পারতাম, হয়তো জামাত হয়তো দিতে খুশি হয়। এখন যদি সিট না নিতে, এখন আর গুপ্ত জামাত কেন থাকবো? আমরা এই কথাগুলি বলছি, এগুলো হচ্ছে ধরেন এইগুলি কেন বলছি কনক ভাই, যে টোন ডাউন করে দেয়, আমাদের কথাগুলো একটু গুরুত্ব দেন, এগুলি শুনতে চেষ্টা করেন। কারণ আমরা মানুষের কথা বলি, মানুষের মনের কথা বলি, তাই না? আপনাকে সেগুলি শুনতে হবে। এগুলি কোনো ভং ধরার প্রয়োজন নেই। এই ভং ধরত শেখ হাসিনা। আমরা সেই শেখ হাসিনার ইজম, তার কোন স্টাইল আমরা আর দেখতে চাই না। যা করবেন সম্পূর্ণ খোলাখুলি করেন, তাই না? এই যে মনে করেন, হ্যাঁ, এই সুযোগটা এরা পেয়েছে এই কারণেই। আপনাদের ভিতরে এখনো, কারণ এই যে কথা বললাম, হাদিকে সহজে মানুষ পড়তে পারতো, তার মন পড়তে পারতো, জিয়াউর রহমানের মন পড়তে পারতো, বেগম জিয়ার মন পড়তে পারতো। কাজে আপনারা ডিফিকাল্ট হয়েন না, জনগণ যেন আপনাদেরকে ডিফিকাল্ট না মনে করে। আর তারেক রহমানকে এখনো বলি না, হি হ্যাজ শোন সাম পজিটিভ সাইন, উই আর হ্যাপি। আমি সত্যিকার হ্যাপি, এবং আমি সেটা প্রশংসা করেছি। আমি এটা ভয় পাই না যে প্রশংসা খাই। ধরেন তারেক রহমান সাহেবের ধরেন এই যে দেশে ফেরার পর থেকে পর্যন্ত আমি যে বিষয়গুলো দেখলাম, তাতে ধরেন আমার মনে হচ্ছে যেন তিনি একটা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছেন, যেটা উনি আগেও চেষ্টা করছিলেন। বিএনপি যখন 2001 সালে ক্ষমতায় ছিল, তখনও তিনি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছেন যাওয়ার পথে। মানে উনি কিন্তু পজিটিভ লাইনেই ভাবার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি দেখেন, এই যে ধরেন ওনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম ডাকসু দেখা করলো, এটা নিয়ে কিন্তু বিএনপি চুলবুল বুদ্ধিজীবী আছে না, কিছু চুলকানি শুরু হয়ে গেছে। কেন দেখা করলো? সে তো এই বলেছে, সে তো ওই বলেছে, কেন দেখা করলো? শফিক সাহেব দেখা করলো, এটা নিয়ে আরেক চুলকানি। মাহমুদুর রহমান দেখা করলো, এটা নিয়ে আরেক চুলকানি। মানে ধরেন যে তার দলের ভেতরের লোকজন, মানে আমার ক্ষতি করার জন্য কিন্তু বাইরের লোকের থেকে আমার ভিতরের লোক, আমার বন্ধুই যথেষ্ট আমাকে আমার সর্বনাশ করার জন্য। আমার সঙ্গে আমার শত্রুকে হয়তো আমি চিনি, আমার বন্ধুকে তো আমি শত্রু হয়তো ভাবি না, সেই কিন্তু ধরেন আমার শুভাকাঙ্ক্ষী সেজে সর্বনাশ গুলা করতেছে। আপনি দেখেন তারেক রহমান সাহেবের সাথে সাদিক কায়ুম, মাহমুদুর রহমান, শফিক সাহেব প্রত্যেকটা বৈঠক নিয়ে বিএনপির লোকজন যারা মনে করতেছে যে আমরা তারেক রহমানকে মানে আমার আর কি আমার গড, এরকম একটা অবস্থা, তাদের খুশি করার জন্য তারা কিন্তু যে বিরুদ্ধচারণ করছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব আসলে উনি যেভাবে ভাবছেন কতদিন এইসব প্রভাব থেকে দূরে থাকতে পারবেন, সেটা একটা চিন্তার বিষয় আমার মধ্যে কাজ করছে। তো এই পজিটিভ দিকগুলি, এই জন্য আমি বললাম যে এটা পজিটিভ না যে শুধুমাত্র জামাতের জন্য, এটা ওনার একটা ইনক্লুসিভ যে চিন্তা ভাবনা,
এটা ভালো, কারণ এটা আসলে দায়িত্ব নিতে হবে। আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি যদি যখন একটা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু আপনাকে একটা শপথ নিতে হয়। শপথের বাক্যগুলি কি? আমি রাগ অনুরাগের বশবর্তী হইয়া এমন কিছু করব না। কাজে এটা কি ওই মুহূর্তের শুধু কথা না, আপনার বাস্তব জীবন দ্বারা সেটা প্রতিফলিত হতে হবে। যে হ্যাঁ, আপনার ভিতরে আসলে আপনি জামাতকে দেখলে আপনার মাথা, ওই যে শেখ হাসিনা নাকি ধার্মিক মানুষ দেখলে সে খেপে যেত, এরকম হলে তো আপনি কাজ করতে পারবেন না। এমনকি শুধুমাত্র প্রাইম মিনিস্টার না, খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেক যারা মন্ত্রী হন, তাদেরও শপথ নিতে হয়, তাদেরও একই কথা উচ্চারণ করতে হয়। কাজে আপনি যখন মন্ত্রী হবেন, যে কোনো দলেরই হন, সে আপনি জামাত থেকে মন্ত্রী হলেন, তা আপনি বিএনপি কে দেখলে তো যদি আপনার রাগ অনুরাগ জেগে ওঠে, তাহলে তো ইউ আর নট ফিট ফর দিস পোস্ট। কাজে আমার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, শুধুমাত্র যারা প্রাইম মিনিস্টার হবেন তারাই না, যারা মিনিস্টার হন, নিজেদেরকে, এটা একটা যোগ্যতা। আজকে যদি দেশের মানুষ সচেতন হতো, আপনারা এগুলি প্লে করতে পারতেন। আমি শুধু বিএনপি কে বলছি না, জামাতের অনেকের দেখি যে এমন মন্তব্য করে মনে হচ্ছে যে বিএনপি পেলে উনি মনে হয় একেবারে হিটলারের ইয়াতে ঢুকিয়ে ফেলবেন। জানি যে একটা ছিল না, যেটা হিটলার করতেন, যেরকম ফার্নেসের মধ্যে ঢুকিয়ে ফেলবেন। একই অবস্থা বিএনপিরও। মানে আপনাদের এই অবস্থা কেন? আচ্ছা, আপনার যদি এই অবস্থা থাকে, তাহলে আপনি শুধু ওই মুহূর্তে শুধু যদি শপথ বাক্য বলেন আমি রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করবো না, সেটা তো আপনি আসলে পারবেন না। কাজে এইসব লোক তো, আপনি তো মিনিস্টার, এটার উপযুক্ত না। কাজে যারা শপথ করবেন ওই যোগ্যতা সম্পন্ন, ওরকম মানসিকতা, মাইন্ডসেটের মানুষই ওখানে যেতে হবে। আজকে যদি আমরা যে কথাটা বলছি যে নলেজ বেস সোসাইটি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে মানুষকে নিয়ে আপনারা এই খেলগুলি খেলতে পারতেন না। কাজে তারেক রহমান যেটা হয়েছে, একটা শফিক যে বলছে ইউ আর দ্য নেক্সট প্রাইম মিনিস্টার, কাজে আমরা আপনাদেরকে সেভাবেই দেখতে চাই। এই যে আপনাদের আশেপাশে যে চামচার দল, ফর দ্য গড সেক এদের কথা শুনেন না, আপনাকে সেটা শো করতে হবে। আপনি যদি প্রাইম মিনিস্টার হন, আপনার যে বিরোধী পক্ষ, আপনার যদি বিএনপি থেকে হন, জামাত যে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জ্ঞানগর্ভ আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। আমরা তার ভিডিওটি দেখে আসলাম। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বললেন। বর্তমান জুলাই যোদ্ধা যারা রয়েছে, তাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত একটি অবস্থা আমরা দেখতে পারছি, সেই বিষয়টি নিয়ে তিনি কথা বললেন। জুলাই যোদ্ধাদের অনিশ্চিত ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বললেন ডক্টর কনক সরোয়ার। প্রিয় দর্শক, এই যে সুরভিকে নিয়ে তিনি কথা বললেন, 11 দিন 10 দিন না 11 দিন তাকে গভীর রাতে তিনি ঘুমিয়েছিল, সেই বাসভবন থেকে তাকে আটক করা হলো। এত বড় অপরাধী সে হয়েছে, ঘুমান্ত অবস্থায় তাকে আটক করা হলো। এমন অবস্থা যে সে বাসায় থাকে না, পালিয়ে বেড়াচ্ছে। এমন একটি অপারেশনের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হলো এবং তাকে বিনা অপরাধে এতগুলো দিন জেল খাটানো হলো এবং গতকাল 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। চিন্তা করেন, এই যদি হয় জুলাই যোদ্ধাদের অবস্থা বর্তমান সরকারের সময়ে, যেই সরকারকে জুলাই যোদ্ধারাই তার আসনে বসিয়েছে, তাহলে পরবর্তীতে যারা সরকার আসবে, তাহলে তাদের তখন কি অবস্থা হবে? বিষয়গুলো খুবই চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।